হোয়াট? 5 বছরের ওই বাচ্চা মেয়েটাকে আমি বিয়ে করব? এটা সম্ভব পাপা? একেবারেই অসম্ভব। তুমি এসব ভুলে যাও। আমি রিতকে বিয়ে করতে পারবো না। আমাদের বয়সের পার্থক্য দেখেছো, পুরো 12 বছর। আমি এখন 17 আর হৃদের, ও তো এখনো একটা বাচ্চা পাপা। তুমি এসব কিভাবে ভাবতে পারো? একটা কোনো সিদ্ধান্ত হতে পারে? এটা তো অন্যায়। রাগী কণ্ঠে কথাগুলো বলল আব্রাহাম খান তুর্য। তুর্যের বুকের ভেতরটা যেন আগুনে পুড়েছে। রাগ তার শিরায় উপশিরায় গুলো ফুলে উঠেছে। কপালের পাশে নীলচে রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ফর্সা ধবধবে মুখটা মুহূর্তে লাল হয়ে গেছে। এমন লাল যেন ভেতরে সমস্ত ক্ষোভ বাইরে বেরিয়ে আসার জন্য যুদ্ধ করেছে। তার 2 হাত মুঠো হয়ে আছে শক্ত করে। মনে হচ্ছে এক্ষুনি চাপ পড়লে সে সবকিছু ভেঙে চুরমার করে ফেলবে। রুমের বাতাস ভারী। কেউ কথা বলছে না, কিন্তু নীরবতার মাঝে জমে আছে ঝড়। ঠিক তখনই তুর্যের বাবা গম্ভীরভাবে কণ্ঠে নীরবতা ভেঙে পড়ল। আফিম খান ন্যায় অন্যায় এখন আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে। আমি তোমার পাপা, আর আমি যা করছি একদম ঠিক করছি। তুর্য চোখের কোপে আগুন আরো দপদপ করে জ্বলে উঠল, কিন্তু সে কিছু বলার আগেই আফিম খান আবার বলতে শুরু করলো। হৃদের মা মারা গেছে আজ 7 দিন হলো। আমি চাই না ওকে কখনো এই বাড়ি থেকে অন্য কোথাও পাঠাতে। এ বাড়িতে যাবে, সারা জীবন থাকতে পারে, সেই ব্যবস্থাই করেছি আমি। আর তোমাকে তো কোনো দায়িত্ব নিতে বলছি না, শুধু বিয়ে করতে বলছি। তুর্যের চোখে তখনও রাগে আগুনে জ্বলেছে। বুকটা ওঠানামা করেছে দ্রুত, যেন ভেতরে জমে থাকা প্রতিটা কথা বিস্ফোরিত হতে চলেছে। তারপর রাগী কণ্ঠে চিৎকার করে বলল, তাই বলে আমাকে বিয়ে করতে হবে? তোমার বোনের মেয়েকে যতদিন ইচ্ছে এই বাড়িতে রাখো, দরকার হলে সারা জীবন রাখো, কিন্তু আমি এই বিয়ে করব না। মানে করব না। শেষ কথাটা এমন এক কঠোরতা ছিল, যার স্পষ্ট করে দিচ্ছি এই সিদ্ধান্ত থেকে তাকে সরানো সহজ হবে না। ঠিক তখনই দরজায় হালকা শব্দ করে ঢুকে গেল। রুমের ভেতর ঢুকলেন আরিফা খান। তার চোখে বিস্ময়, কপালে ভাঁজ। মনে হচ্ছে বাইরে থেকে তিনি তর্কের উত্তাপ ঢের পেয়েছেন। কয়েক মুহূর্তে তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে দৃষ্টি স্থির করলেন আরিফিম খানের দিকে। তারপর তিনি স্পষ্ট বিরক্তি কণ্ঠে বললেন, ছেলেটাকে কেন জোর করছো? রিত যদি এই বাড়িতে থাকতে চায় থাকবে, এতে কোনো সমস্যা নেই। তাই বলে আমার ছেলেটার গলা জোর করে ঝুলিয়ে দেবে, তাও একটা বাচ্চা মেয়েটাকে? আ- আরিফা খানের কথা শেষ হতেই আফিম খান রেগে গিয়ে স্ত্রীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখের কঠোরতা, কণ্ঠে আদম্য জেদ। তুমি ছেলেকে আর আশকারা দিও না। ও এই বিয়ে করবে মানে করবে। এক মুহূর্তে থেমে গলার স্বর আরো ভারী করে বলল, আর যদি না করে তাহলে ও আমার মরা মুখ দেখবে। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো রুমের প্রতিটি কোণে। তুর্য চিৎকার করে উঠল, তার কণ্ঠে বিস্ময়, আতঙ্ক আর রাগ একসাথে মিশে গেছে। পাপা, তুমি এসব কি বলেছো? কিন্তু আফিম খান অনড়। তার মুখের কোনো দ্বিধা নেই, কোনো নরম ভাব নেই। আমি এক কথার মানুষ, যা বলেছি তাই হবে। এই একগুঁয়ে দৃঢ়তা যেন তুর্যের ভেতরে সমস্ত ধৈর্য ভেঙে দিল। তার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। মনে হচ্ছে এখনই সবকিছু ভেঙে চুরমার করে ফেলবে। তার চোখে রাগের আগুন, শ্বাস ভারী, হাত কাঁপছে। হঠাৎ করে সে চিৎকার করে উঠল, আমার জীবন নিয়ে তো তুমি খেলতে চাও? তাহলে আমি আর কি বলবো? কথা শেষ না করে সে হঠাৎ সামনে রাখা ফুলদানিটাকে জোরে লাথি মারল। ঝনঝন করে ফুলদানির ভেতর টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। সেই শব্দে যেন তাদের সম্পর্ক ভাঙনের প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠল। এক মুহূর্তে আর দাঁড়ালো না তুর্য। দ্রুত পায়ে দরজা এগিয়ে গিয়ে দরজার জায়গাটা জোরে খুলে প্রায় ধাক্কা মেরেই রুম থেকে বেরিয়ে গেল। দরজার শব্দটা অনেকক্ষণ ধরে কানে বাজতেই লাগলো। রুমে খান এখন শুধু নীরবতা। আরিফা খান কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে কষ্ট, মুখে অবিশ্বাস। ধীরে ধীরে তিনি স্বামীর দিকে তাকালো। আমার ছেলেটাকে এভাবে জোর করার মানে কি? তার কণ্ঠ নরম, কিন্তু তাতে গভীর আঘাতের ছাপ স্পষ্ট। আফিম খান মুখ ঘুরিয়ে নিলেন, যেন নিজের অবস্থা থেকে এক চুলো সরে আসতে রাজি নন। যা করেছি ভালোর জন্যই করেছি। তার গলায় দৃঢ়তা ছিল, কিন্তু কোথাও যেন লুকিয়েছিল এক অদৃশ্য দণ্ড।
বিকেল 5টায় ড্রয়িং রুমে আজ অন্যদিনের মতোই নেই, চারদিকে চাপা উত্তেজনা, অদ্ভুত এক গম্ভীর্য ছড়িয়ে আছে। কয়েকজন খুব কাছের আত্মীয় নীরবে বসে আছে, কেউ কারো চোখে চোখ রাখছে না। সবাই যেন অপেক্ষা করছে একটি সিদ্ধান্তে, একটি মুহূর্তে। সেই মুহূর্তে কেন্দ্রবিন্দুতে বসে আছে তুর্য আর হৃদ, দুজন পাশাপাশি, কিন্তু মাঝখানে যেন অদৃশ্য এক বিশাল দূরত্ব। হৃদের পরনে লাল টকটকে একটা ফ্রক, থপথপে ফর্সা ছোট মুখ, গোল গোল বড় বড় চোখ, সব মিলিয়ে তাকে যেন একেবারে পুতুলের মতো লাগছে। এই গভীর পরিবেশের সাথে তার সরল নিষ্পাপ উপস্থিতি একদমই বেনামন। তুর্য একদম সোজা হয়ে বসে আছে, মুখ শক্ত, চোখের দমিয়ে রাখা রাগ। তার চল শক্ত হয়ে আছে, মনে হচ্ছে ভেতরে ভেতরে সে নিজের সাথে লড়াই করেছে। হঠাৎই হৃদ চারপাশে তাকিয়ে গেল, গোল গোল চোখ করে বলল, আমরা সবাই এখানে কি করব? তার কণ্ঠের নিখুঁত কৌতূহল, কোনো ভয় নেই, কোনো ধারণা নেই এই মুহূর্তে গুরুত্ব সম্পর্কে। হৃদের কণ্ঠে শুনে তুর্যের ভেতরে দাগ রাগ যেন আবার মাথায় চড়া দিয়ে উঠল। বুকের ভেতরটা ধকফক করতে লাগলো। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করলো, শুধু নিজের বাবার কথা মনে করে চুপ করেই রইল। ঠিক তখনই আফিম খান এগিয়ে এলেন, তার মুখে কৃত্রিম কোমলতা, চোখে চাপা তাড়াহুড়া। তিনি এসে হৃদকে পাশে বসালেন, কণ্ঠ নরম করে বলল, আম্মু, তোমাকে শুধু 3বার কবুল বলতে হবে, বলবে তো? হৃদ কপাল কুঁচকে তাকালো তার দিকে, তার ছোট মুখে ভাঁজ পড়ে গেছে, চোখে ভরে উঠল প্রশ্ন, কেন মাম্মা? তুমি কি সারা জীবন এই বাড়িতে থাকতে চাও? আম্মু? হৃদ তার গোল গোল চোখ তুলে তাকালো। প্রশ্নটা খুব সহজ মনে হলো তার কাছে। একটু ভেবে তারপর ধীরে ধীরে মাথা নাড়ালো। হুঁ, থাকতে চাই। আফিম খানের চোখে যেন এক ঝলক স্বস্তি ফুটে উঠল। তিনি মৃদু হাসলেন, তাহলে তোমাকে কবুল বলতে হবে। হৃদ আবার কপাল কুঁচকালো, কিন্তু আগের মতো বেশি ভাবলো না, ছোট করে বলল, আচ্ছা বলবো। আফিম খান মাথা ঘুরিয়ে কাজের দিকে তাকিয়ে বলল, শুরু করুন। ড্রয়িং রুমের ভেতরে আবার গভীরতা নেমে এলো, সবাই চুপচাপ বসেই রইল। কাজী ধীরে কণ্ঠে বিয়ে আনুষ্ঠানিকতা শুরু করলেন। প্রথম হৃদের দিকে প্রশ্ন করা হলো। হৃদ কিছু না বুঝে সরল কণ্ঠে 3বার বলল, কবুল, কবুল, কবুল। তার কণ্ঠের কোনো দ্বিধা নেই, কোনো উপলব্ধি নেই, শুধু নিষ্পাপ স্বর। এরপর সবার দৃষ্টি ঘুরে এলো তুর্যের দিকে। তুর্য কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল, তার চোখ শক্ত, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন নিজের ভাবতেই ঝড়ের শেষবারের মতো আটকে রাখার চেষ্টা করেছে। অবশেষে ঠোঁট খুলল তার, কবুল, কবুল। কবুল শব্দটা ঠান্ডা, সংক্ষিপ্ত, কবুল। তার ভেতরে যেন হাজারটা না বলা কথা চাপা পড়ে আছে। কথাটা বলে সে হঠাৎ উঠে দাঁড়ালো। কেউ কিছু বুঝে ওঠার আগেই গট করে হাঁটতে হাঁটতে রুম থেকে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড পর ঠাস দরজা বন্ধ হওয়ার শব্দ পুরো বাড়িতে প্রতিধ্বনি তুলেল। ড্রয়িং রুমে সবাই চুপ। আফিম খান কিছুক্ষণ দরজায় তাকিয়েই রইল, তারপর ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে ভাবলেন, রাগ সময়ের সাথে ঠিকই কমে যাবে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো, কাজী এবং আত্মীয়রা একে একে চলে যেতে লাগলো। ড্রয়িং রুমে ভিড় ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। নীরবতা আবার ফিরে এলো ঠিক আধ ঘন্টা পর। সিঁড়ির ওপর থেকে পায়ের শব্দ ভেসে এলো। সবাই তাকিয়ে দেখলো সূর্য নিচে নামছে, তার হাতে একটা লাকেজ, মুখে কোনো ভাষা নেই, চোখেও অদ্ভুত এক দৃঢ়তা। আফিম খান আর আরিফা খান দুজনেই অবাক হয়ে তাকিয়েই রইল। অবশেষে আরিফা খান অবাক কণ্ঠে বলল, সূর্য, এটা কি? সূর্যর কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলো। ঠিক তখনই ছোট্ট পায়ের শব্দ। হৃদ দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো, গোল গোল চোখে তাকিয়ে নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করলো, হৃদ ভাইয়া, তুমি কোথায় যাবে? হৃদের কথা শুনে তুর্যের ভেতর জমে থাকা সমস্ত রাগ ক্ষোভ একসাথে বিস্ফোরিত হলো। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। হঠাৎ করেই নিজের সমস্ত শক্তি দিয়ে হৃদের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। শব্দটা যেন পুরো ড্রয়িং রুমে কাঁপিয়েছিল। ছোট হৃদ হৃদ কিছু বুঝে ওঠার আগেই মুখ থুবড়ে মেঝেতে পড়ে গেল। তার লাল ফ্রকটা ছড়িয়ে গেছে চারদিকে, ছোট দেহখানা কাঁপছে, চোখের ভয়ে আর কষ্টের পানি জমে উঠেছে। ড্রয়িং রুমের সবাই যেন মুহূর্তেই
জমে গেল। আফিম খান আর আরিফা খান দুজনে স্তব্ধ হয়ে তুর্যের এই আচরণ তারা যেন বিশ্বাসই করতে পারছে না। পরের মুহূর্তে আফিম খান এগিয়ে এলো, রাগে তার চোখ লাল, মুখে কঠিন। কোনো কথা না বলে তিনি তুর্যের গালে জোরে একটা থাপ্পড় মারলেন। বেয়াদব ছেলে! তার কণ্ঠের বজ্রের মতো গর্জে উঠল, যে কোনো যেখানে খুশি যাও। এরকম বেয়াদব ছেলে আমার এই বাড়িতে কোনো জায়গা নেই। তুর্যের মাথায় একপাশে কেঁপে উঠল। কয়েক সেকেন্ড সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের পানি জমায়নি, কিন্তু ভেতরে যেন সবকিছুই ভেঙে পড়েছে। এরপর হঠাৎ করে সে চিৎকার করে উঠল, আমি থাকবো না এই বাড়িতে। কথাটা বলে সে আর এক মুহূর্তে দাঁড়ালো না। বড় বড় পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল। তার পায়ের শব্দ যেন প্রতিটা ধাপে ধাপেই দূরে সরে যাচ্ছে এই বাড়ি, এই সম্পর্ক, এই জীবনের কাছে থেকে। দরজাটা খুলে সে বেরিয়ে গেল। এইবার আর ফিরে তাকালো না তুর্য। তুর্য, থামো! আরিফা খান ছুটে এলেন, কণ্ঠে কাঁপছে, চোখে অশ্রু। বাবা, থামো! কিন্তু তুর্য থামলো না। তার ছায়াটুকুও মিলে গেল দরজার বাইরে। ড্রয়িং রুমে নেমে এলো নিস্তব্ধতা। আরিফা খান ধীরে ধীরে দরজার পাশে বসে পড়ল, আঁচলে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে উঠল। একজন মা যে একসাথে ছেলেকে হারানোর ভয় আর পরিবারের ভাঙন দেখছে। মেঝেতে এখনো বসে আছে হৃদ, ছোট মুখটা কেঁদে লাল হয়ে গেছে। সে কিছুই বুঝতে পারছে না, নাকের এমন অবস্থা কেন, সবাই রাগ করছে কেন, তার ভাইয়া তাকে আঘাত করলো। সে ধীরে ধীরে কাঁপতে কাঁপতে ফুঁপিয়ে উঠল, চোখের পানি গড়িয়ে পড়তে। একের পর এক 10 বছর পর রাতের আকাশ আজ অস্বাভাবিক পরিষ্কার। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও কুকুরের ডাকে। মাঝে মাঝে সেই নীরবতা ভেঙে যাচ্ছে। বাড়ির ছাদের রেলিংয়ে ঘেঁষে একা দাঁড়িয়ে আছে হৃদ। হালকা বাতাসে তার ওড়না উঠছে, হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে গড়িয়ে পিঠে ছুঁয়ে যাচ্ছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভেতরে যেমন ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়েছে। 10 বছর আগে সেই দিনের স্মৃতিগুলো আজ আবার নতুন করে জেগে উঠেছে। চোখ বন্ধ করলে ভেসে ওঠে। হঠাৎ তার চোখের কোণে ভিজে উঠল, টুপ করে একটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। হৃদ ধীরে ধীরে মাথা তুলে তাকালো আকাশের দিকে। বিশাল আকাশের বুকে এক জ্বলেছে পূর্ণ চাঁদের নবনী, স্থির, সবকিছু সাক্ষী হয়ে। সে মৃদু স্বরে বিড়বিড় করে বলল, চাঁদ, তুমি তো জানো, তাই না? তুর্য ভাই কোথায় আছে তুমি নিশ্চয় জানো। আরেকবার অশ্রুবিন্দু গড়িয়ে পড়লো। প্লিজ তাকে বলো না ফিরে আসতে। তুর্য ভাইয়াকে বলো চলে আসছে। মামা মামি ওদের এরকম কষ্ট আমি আর দেখতে পারছি না। সে মাথা নিচু করে ফেললো, নিজের হাত দুটো শক্ত করে চেপে ধরলো। তারপর ভাঙা কণ্ঠে বলল, নিজেকে খুব অপরাধী মনে হয়। আমার জন্যই তো সে বাড়ি ছেড়ে চলে গেছে, তাই না? বাতাস একটু জোরেই বইলো। তার চুল উড়ে এসে চোখের সামনে পড়লো, কিন্তু সে সরল না। হৃদ শুধু দাঁড়িয়েই রইল, একটা উত্তর খুঁজে, একটা মানুষকে ফিরে পাওয়ার আশায়। আকাশের চাঁদটা ঠিক জ্বলেছে, কিন্তু তার জীবনে একটা অংশ যে এখনো ওই অন্ধকারেই রয়ে গেছে। আর সেই অন্ধকারের মাঝেই সে এখানে অপেক্ষা করছে তুর্যের জন্য। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। গল্প প্রণয়ের প্রেমগাথা, কলমে তাসনিম তালুকদার, বুশরা। চলবে।